আওয়ামী লীগ সরকারের ব্যাপক অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু লুটেরা আওয়ামী সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে বেড়েছে ঋণের বোঝা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে ৩২২%। দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশ যদি নতুন করে আর কোনো ঋণ নাও নেয়, তারপরও হাসিনা সরকারের ঋণ পরিশোধ করতে বাংলাদেশের আরও ৪০ বছর সময় লাগবে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ১২টি মেগা প্রকল্প গ্রহণ করেছিল, যার প্রাথমিক নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৫ লক্ষ কোটি টাকারও বেশি। উন্নয়নের জন্য ঋণ করা এসব তহবিল হরিলুট করে ভাগাভাগি করে নিয়েছে পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই। দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক হিসেবেই শেখ হাসিনার আমলে প্রতিবছর প্রায় ৯২,০০০ কোটি টাকা করে দেশ থেকে পাচার হয়েছে। অনানুষ্ঠানিক হিসেবে এই সংখ্যাটা আরও অনেক বড়। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করেছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবের এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বাংলাদেশ সাধারণত বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বন্ধুসুলভ দেশগুলোর বহুপাক্ষিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক ঋণ গ্রহণ করে। তবে শেখ হাসিনার সরকার বিদেশি ঋণের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন খাত থেকে ঋণ নিতে বেশি আগ্রহী ছিল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিদেশি ঋণের বদলে দেশি ঋণ নেওয়াই হয়তো ভালো বিকল্প, কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয়। সাধারণত বিদেশি ঋণের সুদের হার তুলনামূলক কম হয় এবং এইসব ঋণ পরিশোধ করার জন্যও বেশ দীর্ঘ সময় পাওয়া যায়। কিন্তু বিদেশি ঋণ পাওয়ার জন্য দর কষাকষি করার সক্ষমতা থাকতে হয়। সেই সাথে ঋণের টাকা খরচ করার ব্যাপারেও বেশ কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়। অনেক ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো ঋণের টাকা দিয়ে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেগুলোর উপর সরাসরি নজরদারি করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের উপর বিদেশি নজরদারি তাদের একদমই পছন্দ ছিল না। সেই সাথে বেশ কিছু বিদেশি ঋণ পেতে ব্যর্থ হয়ে শেখ হাসিনা দেদারসে দেশীয় উৎস থেকে ঋণ নিতে শুরু করে। দেশি ঋণের প্রধান উৎস হল বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য উৎস হল সাধারণ বাণিজ্যিক ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নেওয়ার অর্থই হল ইচ্ছেমতো টাকা ছাপানো। এর ফলে বাজারে টাকার সরবরাহ অনেক বেড়ে যায়, সেই সাথে মূল্যস্ফীতিও বাড়তে থাকে লাগামহীন গতিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সার্বিক মূল্যস্ফীতি প্রায় ১২%, কিন্তু খাদ্যপণ্যের ক্ষেত্রে এই মূল্যস্ফীতি ১৪% ছাড়িয়ে গেছে। তার মানে আগে যে খাবার আপনি ১০০ টাকা দিয়ে কিনতে পারতেন সেই খাবারের বর্তমান দাম ১১৪ টাকা, যদিও বাস্তবে এই মূল্যস্ফীতি আরও অনেক বেশি। তবে হাসিনা সরকার যে বিদেশি ঋণ কম নিয়েছে বিষয়টি মোটেও সেরকম নয়। অধিকাংশ বিদেশি ঋণই নেওয়া হয়েছে কোনো ধরনের দর কষাকষি ছাড়া। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২,৮০,০০০ কোটি টাকা। ২০২৩ সালে সেই বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১,৮০,০০০ কোটি টাকায়। তার মানে আওয়ামী লীগ সরকারের প্রথম ১৪ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় ৩২২%। প্রতি ৩ মাস পর পর দেশের মোট ঋণের হিসাব হালনাগাদ করা হয়। অর্থ বিভাগের হিসেবে বর্তমানে দেশি ঋণ ১০,৩৫,০০০ কোটি টাকা এবং বিদেশি ঋণ ৮,০১,০০০ কোটি টাকা। সে হিসেবে দেশি বিদেশি মিলিয়ে প্রায় ১৮,৩৬,০০০ কোটি টাকার ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সেই বিপুল পরিমাণ ঋণের সুদ ও আসল পরিশোধের চাপ পড়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে। অর্থনীতিবিদরা মনে করেন অতি উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, ডলার এবং বিনিয়োগ সংকট মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিগত কয়েক বছর ধরেই অত্যন্ত নাজুক সময় পার করছে। ২০২৪ সালে একতরফা ডামি নির্বাচনে জেতার পর শেখ হাসিনার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জই ছিল অর্থনীতি পুনরুদ্ধার করা। কিন্তু বরাবরের মতোই শেখ হাসিনা তার উন্নয়নের ভেলকি দেখিয়ে প্রকৃত অর্থনৈতিক সমস্যা সমাধানের ব্যাপারে ছিলেন সম্পূর্ণ উদাসীন। শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন দরবেশ হিসেবে খ্যাত সালমান এফ রহমান।
তার মানে বাংলাদেশের সরকারি খাতের বাইরে যত ধরনের বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটেছে তার সবকিছু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করেছে দেশের অর্থনৈতিক খাতের সবচেয়ে বড় এই দুর্বৃত্ত। দরবেশের প্রতিষ্ঠানগুলো দেশের 4টি সরকারি এবং 3টি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 36,865 কোটি টাকা ঋণ নিয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারিতে সালমান এফ রহমানের নাম বারবার উঠে এসেছে। বিশেষ করে 2010 সালে জিএমজি এয়ারলাইন্সের মাধ্যমে শেয়ারবাজার থেকে 400 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তার ভূমিকা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার প্রশ্রয়ে ব্যাংক দখল, লুটপাট আর অর্থবাজারের আরেক খলনায়ক এস আলম গ্রুপ কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে সরকারি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাংকের মূল মালিকদের মাথায় অস্ত্র ঠেকিয়ে ইসলামী ব্যাংকসহ দেশের 7টি ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। একের পর এক দেশের বড় বড় ব্যাংক দখল করে নেওয়ার এই প্রক্রিয়ায় এস আলম গ্রুপকে সরাসরি সহায়তা করেছে খোদ বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোকে জামাতমুক্ত করার নামে শেখ হাসিনা দেশের 4টি ইসলামী ব্যাংককে এস আলমের হাতে তুলে দিয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাংকগুলোতে মাত্র কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে তার বিপরীতে প্রায় 2,51,000 কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে শুধুমাত্র সিঙ্গাপুরেই 1 লক্ষ কোটি টাকার বেশি পাচারের অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। অর্থনীতিবিদরা বলেন, একটি দেশের ব্যাংকিং খাত সেই দেশের অর্থনীতির হৃৎপিণ্ডের মতো। শেখ হাসিনার মাফিয়া সরকার দেশের সকল আর্থিক খাতে সীমাহীন দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বাংলাদেশের হৃৎপিণ্ডে ছুরি চালিয়েছে। শেখ হাসিনার প্রশ্রয়ে বেনজির, আসাদুজ্জামান এবং হারুনের মতো পুলিশ কর্মকর্তারা প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। মাফিয়া হাসিনা সরকারের দুর্নীতিবান্ধব প্রশাসনে মতিউরের মতো সরকারি কর্মকর্তারা সীমাহীন লুটপাট করে বিদেশে অসংখ্য বেগমপাড়া গড়ে তুলেছে। এমনকি শেখ হাসিনার পিয়ন থেকে শুরু করে পিএসসির ড্রাইভার পর্যন্ত সরকারি নিম্নপদস্থ কর্মচারীরাও হয়েছে শত শত কোটি টাকার মালিক। এর বাইরে রাজনীতিবিদদের অপকর্মের ফিরিস্তি তো বাকিই আছে। এগুলো সবই হিমশৈলের চূড়ামাত্র। যে কয়জনের দুর্নীতি আমাদের সামনে এসেছে তাতেই এত ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। সকল ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতির প্রকৃত চিত্র উঠে আসলে তখনই আসলে বোঝা যাবে যে শেখ হাসিনা বাংলাদেশের কত বড় ক্ষতি করে গেছে। একদিকে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা, অন্যদিকে ব্যাপক দেশি বিদেশি ঋণ গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দিয়ে গেছে হাসিনা সরকার। মাত্র 1 দশক আগেও 2012-13 অর্থবছরে বৈদেশিক ঋণ হিসেবে বাংলাদেশকে পরিশোধ করতে হয়েছে 13,000 কোটি টাকা। অথচ গত বছর আওয়ামী লীগ সরকার বিভিন্ন ঋণের কেবল সুদ হিসেবেই পরিশোধ করেছে 16,000 কোটি টাকা। সব মিলিয়ে গত অর্থবছরে 40,000 কোটি টাকার রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে 2030 সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর 61,000 কোটি টাকারও বেশি ঋণ পরিশোধ করতে হবে। বাংলাদেশ যদি নতুন করে আর কোনো ঋণ না নেয় তাহলেও বর্তমান ঋণের বোঝা শোধ করতে 2062 সাল পর্যন্ত ঋণের সুদ এবং আসল পরিশোধ করতে হবে। এত কিছুর পরেও শেখ হাসিনা নতুন ঋণ নেওয়ার প্রক্রিয়া একেবারে বন্ধ করেনি। আওয়ামী লীগ সরকার আরও প্রায় 5 লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে আলোচনা ও পরিকল্পনা করছিল। এমনকি যে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা রাজাকার বিষয়ক উক্তি করেছিল, সেই চীন সফরেও হাসিনা সরকার চীনের কাছ থেকে 83,000 কোটি টাকা ঋণ চেয়েছিল এবং চীন 60,000 কোটি টাকা ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। যে দেশের মানুষ বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে না, সেই দেশে নানা অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের নামে এত বড় বড় ঋণ নেওয়া হয়েছে যে এক একটি ঋণের অঙ্কে কতগুলো শূন্য আছে তা গুনতে গিয়ে যে কোনো সাধারণ মানুষকে হিমশিম খেতে হবে। মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেশ বহু আগেই দেউলিয়া হয়েছিল, কিন্তু হাসিনা তার দুর্নীতির মেগা প্রকল্প থামায়নি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প। এখনো পর্যন্ত বাস্তবায়িত হওয়া দেশের সবচেয়ে বড় প্রকল্প ধরা হয় পদ্মা সেতুকে। কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এটিই হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বাজেট ধরা হয়েছিল 1,13,000 কোটি টাকা। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে সেই বাজেট হয়েছে 1,42,000 কোটি টাকা। অথচ পদ্মা সেতুর বাজেট ছিল 30,000 কোটি টাকা। তার মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যত টাকা খরচ হবে তা দিয়ে 5টি পদ্মা সেতু বানানো যাবে।
রাশিয়ার কাছ থেকে $12 বিলিয়ন ঋণ নিয়ে করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। অথচ ভারতের তামিলনাড়ুতে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প করা হয়েছে মাত্র $6 বিলিয়ন দিয়ে। বাংলাদেশে একই প্রযুক্তির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে ভারতের চেয়ে দ্বিগুণ খরচ হলো কেন? এর কারণটা কিছুদিন আগেই পরিষ্কার হয়েছে যখন গ্লোবাল ডিফেন্স কর্পের একটি প্রতিবেদনে দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা একাই 60,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। মালয়েশিয়ার কয়েকটি ব্যাংকের মাধ্যমে এই টাকা পাচার করতে সহযোগিতা করেছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভাগ্নি যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা কথায় কথায় মেগা প্রকল্পগুলো নিয়ে এমন আচরণ দেখিয়েছে যেন এগুলো সে তার নিজের পকেটের টাকা দিয়ে তৈরি করেছে। ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে 16 বছরের দুঃশাসনে গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট বাণিজ্য, কমিশন বাণিজ্য, শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক দখল, মাদক ব্যবসা, চোরাচালান সহ সকল ধরনের দুর্নীতিতে প্রচ্ছন্ন মদদ দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত মাফিয়া স্টেটে পরিণত করে শেখ হাসিনা হয়ে উঠেছিল এর একমাত্র গডমাদার। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কিভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।